গল্পের শুরুতেই আমরা আমাদের কিউট নায়িকা ফ্যাংকে দেখতে পাই। সে পেশায় ছিল একজন গেম ডিজাইনার। ফ্যাং যেহেতু বড় হয়ে গিয়েছে তাই তার মা চাইছিল সে যেন এখন বিয়ে করে নেয়। এই কারণে আজকে যখন ফ্যাং অফিসে যাচ্ছিল তখনই তার মা ফোন করে বকাবকি করতে থাকে আর বলতে থাকে সে কেন এখনো বিয়ে করছে না, সে যেন বিয়ে করার জন্য রাজি হয়ে যায় অথবা কোনো একটা বয়ফ্রেন্ড বানায়। তাদের দেশের মায়েরা কি সুন্দর মেয়েকে বয়ফ্রেন্ড বানাতে জোর করছে, আর আমাদের দেশের মায়েরা তো বয়ফ্রেন্ডের কথা শুনলেই ঝাড়ু দিয়ে পিটাতে আসে। যাই হোক, এবার ফ্যাং তার মাকে বলে, মা তোমাকে না আমি কতবার বলেছি এসব বিয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, কেন তুমি আমার বিষয়টা বুঝতে চাইছো না? ফ্যাং এর মা বলে, আমি এসব কিছুই জানি না, এই নিউ ইয়ারে তুমি তোমার সাথে তোমার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসবে, বাস এটাই আমার শেষ কথা। এখন ফ্যাং তো পড়ে যায় মহাবিপদে। সামনেই তো নিউ ইয়ার ছিল, এই অল্প সময়ের মধ্যে সে বয়ফ্রেন্ড কিভাবে জোগাড় করবে? এবার ফ্যাং এর মাথায় একটা বুদ্ধি আসে। সে ঠিক করে কয়েকদিনের জন্য কাউকে বয়ফ্রেন্ড হিসেবে ভাড়া আনবে। এই ব্যাপারে সে তার বান্ধবী জিনকে এসে বলে আর তার সাহায্য চায়। জিন তখন একটি অ্যাপ থেকে জু নামের একটি ছেলেকে চয়েস করে। এই অ্যাপটিতে শুধুমাত্র হ্যান্ডসাম ছেলেদেরই বায়োডাটা দেওয়া থাকতো এবং ভালো পেমেন্টের বিনিময়ে তারা ক্লায়েন্টদের বয়ফ্রেন্ড হওয়ার অভিনয় করত। আর এখানে জুকে দেখে ফ্যাংয়েরও অনেক বেশি পছন্দ হয়। সে জুকে হায়ার করবে বলেই ঠিক করে। তাই জিন জুকে একটি রেস্টুরেন্টে আসতে বলে। এবার জুকে সরাসরি সামনে থেকে দেখে ফ্যাংয়ের তো আরো বেশি পছন্দ হয়ে যায়। তারপর জু ফ্যাংকে বলে, আমি তোমার বয়ফ্রেন্ড হয়ে অভিনয় করব ঠিকই, কিন্তু তুমি যেন সত্যি সত্যি আবার আমার প্রেমে না পড়ে যাও। আর এবার ফ্যাং তার মায়ের কাছে জুকে 3 দিনের জন্য ভাড়া করে নিয়ে যায়। দেখা যায় ফ্যাং এর মায়ের সাথে একজন মহিলা কথা বলছিল। তিনি একটি ছেলেকে দেখিয়ে বলেন, ও হচ্ছে আমার মেয়ের বয়ফ্রেন্ড। তো তোমার মেয়ের ফ্যাংয়েরও তো অনেক বয়স হয়ে গেল, তাকে এখনো বিয়ে দিচ্ছ না কেন? ফ্যাং এর মা তখন কি বলবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক এই সময় ফ্যাং তার বয়ফ্রেন্ড জুকে নিয়ে সেখানে চলে আসে আর ওই আন্টিকে তার যোগ্য জবাব দিয়ে দেয়। এবার আন্টি একটু অপমানিত হয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এদিকে ফ্যাং এর মা তো অনেক খুশি হয় যে অবশেষে তার মেয়ে কাউকে ভালোবেসেছে। তারপর জু ফ্যাং এর মাকে আন্টি বলে ডাকলে ফ্যাং এর মা তো একদম রেগে যায় আর বলে জু যেন এখন থেকে ওনাকে মা বলে ডাকে। তারপর ফ্যাং এর বাবা জুকে তার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করলে জু বলে তার বাবা মা বেঁচে নেই, সে অনাথ। তার এসব কথা শুনে আমাদের ফ্যাং তো মনে মনে বলে, জু যে এত ভালো অভিনয় করতে পারবে এটা আমি একদমই ভাবিনি। যাই হোক, এবার ফ্যাং এর বাবা মা অনেক ড্রিঙ্কস করে ঘুমাতে চলে যায়। এদিকে জুয়ের থাকার জন্য ফ্যাং যখন গেস্ট রুমটি খুলে দেয় তখন সে রুমের এই অবস্থা দেখতে পায়। এই ব্যাপারে সে তার মাকে জানালে ফ্যাং এর মা বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম যে গেস্ট রুম পরিষ্কার করতে হবে, এখন তারা কি করবে? ফ্যাং তার মাকে জিজ্ঞাসা করে জু এখন কোথায় থাকবে। ফ্যাং এর মা তখন তাকে বলে দেয় সে যেন তার সাথেই জুকে তার রুমে থাকতে দেয়। এই ব্যাপারে ফ্যাং মোটেও রাজি ছিল না, কিন্তু তার মা তাকে আর কথা না বাড়িয়ে এখান থেকে চলে যেতে বলে। রুমে এসে ফ্যাং দেখে তার রুমটা একদম কাপলদের রুমের মতো সুন্দর করে সাজানো রয়েছে। ফ্যাং জুকে বলে, আজ রাতটা তুমি বরং ফ্লোরে ঘুমাও। এই বলে সে আলমারি থেকে বেডশিট নিতে গিয়ে দেখে আলমারি তো একদম খালি। এর মানে জু আর ফ্যাংকে বেড শেয়ার করেই থাকতে হবে। আসলে ফ্যাং এর মা ইচ্ছে করেই এসব কিছুর ব্যবস্থা করেছিল যাতে জু আর ফ্যাং এক অপরকে আরো ভালোভাবে জানতে পারে। পরের দিন সকালে ঘুম ভাঙার পর ফ্যাং দেখে সে জুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এটা বুঝতে পেরে সে তো চিৎকার করতে থাকে। তখন জু বলে, এত হাইপার হওয়ার কিছুই নেই, সবকিছু স্বাভাবিকই আছে। তারপর জু ফ্যাংকে বলে, 3 দিনের মধ্যে একদিন তো পার হয়ে গেল, তাই ফ্যাং যেন একদিনের পেমেন্টটা তাকে করে দেয়। ফ্যাং ও সঙ্গে সঙ্গেই তাকে পেমেন্ট দিয়ে দেয়। তারপর জু বলে, তুমি চাইলে কিন্তু পরের বছরও আমি তোমার বয়ফ্রেন্ড হওয়ার অভিনয় করতে পারি। ফ্যাং বলে, তার কোনো প্রয়োজন নেই, এই বছর তোমার করা অভিনয় দিয়েই আমি সামনের 3 বছর চালিয়ে নিতে পারবো। বাবা মাকে বুঝাবো এই বছর আমরা রিলেশনশিপে রয়েছি, পরের বছর বলবো আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, তার পরের বছর সবাইকে বোঝাবো ব্রেকআপের সুখ আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। তার মুখে এসব শুনে জুতো তার বুদ্ধির অনেক প্রশংসা করে। তারপর তারা বাইরে এসে ফ্যাং এর বাবাকে দেখতে পায়। তারা দুজন একসাথেই ছিল। এই ব্যাপারটা ফ্যাং এর বাবা পছন্দ করে না। তখন ফ্যাং এর মা ফ্যাং এর বাবাকে বুঝিয়ে এখান থেকে নিয়ে যায়। এদিকে দেখা যায় ফ্যাং আর জু একটা ডিল করছিল, কারণ ফ্যাং এর মা
ফ্যাং আর জুকে আরো কয়েকদিন এখানে থাকার জন্য বলছে। 3 দিনের বেশি বয়ফ্রেন্ড হিসেবে সার্ভিস দেওয়ার জন্য জু ফ্যাংয়ের কাছে আরো টাকা চায়। সেই সাথে ফ্যাং যদি জুকে টাচ করে তাহলে এর জন্য তাকে এক্সট্রা টাকা পেমেন্ট করতে হবে। কি ঘুষখোর বয়ফ্রেন্ড রে ভাই। এখানে ফ্যাং এই সব কিছু পড়ে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। সে তো মাইঙ্গে চেপে পড়েছিল, কি আর করবে, সবকিছুই মেনে নেয়। তারপর জু ফ্যাংকে আরো একবার এই বলে সাবধান করে যে তুমি আবার যেন আমার প্রেমে না পড়ে যাও। ফ্যাং বলে ঠিক আছে ঠিক আছে, একটা কারণে ছেলেদের উপর আমার অ্যালার্জি আছে, আমি ছেলেদের আশেপাশেও তেমন একটা যাই না, আর প্রেমে পড়া তো অনেক দূরের কথা। তারপর দেখা যায় ফ্যাং এর মা অনেক টেস্টি টেস্টি খাবার রান্না করে জুকে খেতে দেয়। তাকে না চাইতেও সমস্ত খাবার জোর করে খাইয়ে দেওয়া হয়। রুমে এসে জু তার কোমরের সাইজ মেজারমেন্ট করে দেখে সে একটু মোটা হয়ে গিয়েছে। ফিট থাকার ব্যাপারে জু ছিল খুবই সচেতন, এজন্য সে তখনই এক্সারসাইজ শুরু করে দেয়। আর ফ্যাং তো তার এসব কাণ্ডকারখানা দেখতে থাকে। কিছুক্ষণ পর ফ্যাং যখন গেম খেলছিল তখন জু তার কাছে আসে এবং তাকে তার বডির মেজারমেন্টটা দিতে বলে। ফ্যাং জুয়ের সাথে যেতে না চাইলে জু ফ্যাংকে উঠিয়ে এখান থেকে নিয়ে যায়। তারপর কোনো রকমে কাজটা কমপ্লিট করে ফ্যাং বলে এরপর থেকে এসব কাজের জন্য আমাকে আর ডাকবে না। জু বলে তুমি আসলে বিষয়টাকে একটু বেশি সিরিয়াস ভাবে নিচ্ছ, আসলে আমার হাত তো পিছন দিকে বেশি যাচ্ছিল না, এই বলেই তোমার কাছে সাহায্য চেয়েছিলাম। এখন সব হিসাব মিলিয়ে দেখে জুয়ের কাছে মনে হয় সে একটু মোটা হয়ে গিয়েছে, তাই ডায়েট কন্ট্রোল করার জন্য পরের বার ফ্যাংয়ের মা যখন জুকে খাবার খেতে দেয় তখন সে তেমন একটা খাচ্ছিল না। তাকে না খেতে দেখে ফ্যাংয়ের মা এর কারণ জিজ্ঞাসা করলে ফ্যাং তার মাকে এটা সেটা বুঝিয়ে হাঁটতে যাওয়ার নাম করে জুকে নিয়ে বাইরে চলে যায়। হাঁটতে হাঁটতে জু কিছুটা সামনে গেলে একটি ছেলে এসে ফ্যাংকে বিরক্ত করতে শুরু করে দেয়। এই ছেলেটা একটা সময় ফ্যাংয়ের ক্লাসমেট ছিল, আর ছেলেটা অনেকবারই ফ্যাংকে প্রপোজাল করেছে, কিন্তু ছেলেটা অনেকটাই বকাটে টাইপের ছিল। এই কারণে ফ্যাং কখনোই তাকে পাত্তা দেয়নি। তবু ছেলেটি ফ্যাংকে বিরক্ত করতেই থাকে, আর এই ছেলেটির এমন বিরক্ত করার জন্যই ফ্যাংয়ের অন্য সকল ছেলেদের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল, তাই সে সবসময় ছেলেদের থেকে একটু দূরে থাকারই চেষ্টা করে। যাই হোক, এখানে ফ্যাংকে কেউ বিরক্ত করছে দেখে জু তার সাথে ফ্যাংকে এখান থেকে নিয়ে যায়। এই জন্য ফ্যাং জুকে ধন্যবাদ জানায় তাকে ওই বকাটে ছেলেটার হাত থেকে বাঁচানোর জন্য। তারপর তারা দুজন বাসায় ফিরে যায়। রাতের বেলা ফ্যাং জুর একটি স্কেচ তৈরি করে জিনকে দেখায়। সেই সাথে এটাও বলে যে আজকে জু তাকে কিভাবে বাঁচিয়েছিল। জিন তখন বলে সব ভাড়া করা বয়ফ্রেন্ডরাই এমন হয়, এতে এত বেশি এক্সাইটেড হওয়ার কিছুই হয়নি। ফ্যাং বলে তুমি ঠিকই বলেছ, কিন্তু জু অন্যদের থেকে একটু আলাদা। ফ্যাং এর এরকম কথাবার্তার ধরন দেখে জিন বলে তুমি কি আবার ওর প্রেমে পড়ে যাচ্ছ নাকি? ফ্যাং বলে আরে না না, এমন কোনো ব্যাপার না। কিন্তু রাতে ফ্যাং জুকে নিয়ে স্বপ্ন দেখে। ও যখন জুয়ের কাছাকাছি আসছিল তখনই ফ্যাংয়ের ঘুমটা ভেঙে যায়, আর সে নিজেই নিজেকে বলতে থাকে এসব আমি কি ভাবছি। এরপর থেকে সে আর জুয়ের দিকে সরাসরি তাকাচ্ছিলই না। জু আবার এই ব্যাপারটা লক্ষ্য করে আর ফ্যাংকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি লুকিয়ে লুকিয়ে কেন আমাকে দেখছো? ফ্যাং বলে আমি তো তোমাকে দেখছি না, আমি তো ড্রয়িং করছি। আর এখানে ফ্যাং কিন্তু তখন জুয়ের ছবি ড্রয়িং করছিল। এবার জু ফ্যাং কার ছবি ড্রয়িং করছে এটা দেখতে চাইলে ফ্যাং তো তাকে দেখতে দেয় না। তখন তাদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় টম অ্যান্ড জেরির মতো লড়াই। এই সময় ফ্যাং এর মা সেখানে চলে আসলে তারা দুজন এমন একটা ভাব করতে থাকে যেন এখানে কিছুই হয়নি। কিন্তু ফ্যাং এর মা যেতে না যেতেই আবার লড়াই শুরু হয়ে যায়। একটু আগে যেহেতু ফ্যাং এর জুয়ের হাত ধরেছিল, তাই কন্ট্রাক্ট অনুযায়ী জুয়ের জন্য ফ্যাংকে এক্সট্রা টাকা দিতে হবে। ফ্যাং এর কাছেও আর কোনো উপায় না থাকায় জুকে টাকা দিতে হয়। আর এখন এই সব ঘটনা ফ্যাং জিয়ের সাথে শেয়ার করে। জিন বলে জু তো তাহলে তোমার কাছ থেকে ইচ্ছা করে এক্সট্রা টাকা নিচ্ছে। ফ্যাং খেয়াল করে সে অনেকক্ষণ ধরেই জুকে কোথাও দেখছে না, তাই জিনের সাথে সে ভিডিও কলে কথা বলা শেষ করে জুকে ফোন দেয় আর এখনই তার সামনে আসতে বলে। জু জানায় সে এখন একটি শুটিং স্পটে রয়েছে। ফ্যাং তার কাছ থেকে অ্যাড্রেসটা নিয়ে সেখানে চলে আসে। দেখা যায় জু একটি হিস্টোরিক্যাল ড্রামাতে অভিনয় করছিল। ফ্যাং তো এখানে তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে জুকে এত ঠান্ডার মধ্যেও বারবার একই শট দিতে হচ্ছিল। আসলে এই ড্রামার মেন নায়কের
ব্রেকআপ হিসেবেই জু এই শটটা দিচ্ছিল। এই জন্য ডিরেক্টর তার সাথে তেমন ভালো আচরণও করছিল না। যাই হোক, এভাবে শুটিং শেষ হওয়ার পর ফ্যাং তো জুয়ের কাছে এসে তার অনেক কেয়ার করতে থাকে আর বলে, আমি অবশ্যই তোমার এই ড্রামাটা দেখব। জু তখন বলে, আমি তো এই ড্রামাতে থাকবই না, টাকার জন্য জাস্ট ব্রেকআপ হিসেবে শটটা দিচ্ছিলাম। এটা বলে সে আসল নায়ককে দেখায়। ফ্যাং এবার জুকে বলে, যাই বলো না কেন, ওই লোকটার থেকে তুমি তো বেশি হ্যান্ডসাম, আর তুমি অনেক ভালো অভিনয় করেছ। ওর এসব কথা শুনে জুতো স্মাইল করে। যাই হোক, এবার তারা বাসায় ফিরে আসে আর ওই দিন রাতে ফ্যাং আবারও জুকে নিয়ে স্বপ্ন দেখে। জু যখন তাকে কিস করে তখনই ফ্যাং এর স্বপ্নটা ভেঙে যায়। আজকেও ফ্যাং ভাবছিল এখন সে জুকে কিভাবে ফেস করবে, তাই সে মাস্ক পরে এভাবে বাইরে আসে। কিন্তু আমার কথা হলো, এখানে ফেস না করার কি আছে? সে তো যা দেখার স্বপ্নে দেখেছিল আর যা করার স্বপ্নের মধ্যে করেছিল, তাহলে বাস্তবে তার সামনে যেতে এত লজ্জা পাওয়ার কি আছে? যাই হোক, এখানে ফ্যাং এর মা ফ্যাংকে দেখে জিজ্ঞাসা করে, তোমার আবার কি হয়েছে? ফ্যাং বলে, আসলে তার অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে, এই জন্য সে এরকম সেজে বাইরে বের হয়েছে। এই কথা শুনে ফ্যাং এর বাবা তো তাকে জোর করে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এমনকি ফ্যাং এর জন্য তিনি জুয়ের কাছেও সাহায্য চায়, কেননা হসপিটালে যাওয়ার পর যদি ফ্যাং এর মা দেখে ফ্যাং একদম ঠিক আছে, শুধু শুধু তাদেরকে এভাবে হয়রানি করেছে, তাহলে ফ্যাং এর মা সেখানেই ফ্যাংকে ধরে পিটাবে। জু তখন ফ্যাং এর বাবা মাকে বলে ফ্যাং একদম ঠিক আছে, আর বিভিন্ন বাহানা দেখিয়ে সে বিষয়টাকে খুব ভালোভাবেই সামলে নেয়। তারপর খাবার খাওয়ার পর ফ্যাং যখন উঠে তার রুমের দিকে যাচ্ছিল, জু তখন তাকে ধাক্কা দেয়, যার ফলে ফ্যাং গিয়ে জুয়ের উপরে পড়ে। জু এটা ইচ্ছা করেই করেছিল যাতে সে ফ্যাং এর থেকে টাকা নিতে পারে, মানে এই ছেলেটা শুধু টাকা নেওয়ার ধান্দা ছাড়া আর কিছুই বুঝে না। তবে ফ্যাং তো তার উপর রেগে এখান থেকে চলে যায়, তাই জুও ফ্যাং এর পিছু পিছু যেতে থাকে। এদিকে ফ্যাং এর মা তো তাদের দুজনকে দুষ্টু মিষ্টি ঝগড়া করতে দেখে হাসতে থাকে। অন্যদিকে রুমে গিয়ে জু বলে, একটু আগে তুমি আমার উপর পড়ে গিয়েছিলে আর আমাদের মধ্যে কন্ট্রাক্ট হয়েছিল, তুমি যদি আমাকে টাচ করো তাহলে তার বিনিময়ে আমাকে পেমেন্ট করতে হবে। এখন তাড়াতাড়ি করে আমার পাওনা টাকাটা দিয়ে দাও। ফ্যাং বলে, তখন তুমি তো ইচ্ছা করে আমাকে ফেলে দিয়েছিলে, তাহলে আমি কেন তোমাকে টাকা দিব? কিন্তু জু ছিল নাছুরবান্দা, তাই সে টাকা না নিয়ে এক পাও নড়বে না। আর এখন মাইনকে চিপায় পড়ে ফ্যাং তাকে টাকা দিয়েই রুম থেকে বের করে দেয়। ধীরে ধীরে ভাড়া করা বয়ফ্রেন্ড জুকে টাকা দিতে দিতে ফ্যাং এর অ্যাকাউন্টে সব টাকা একদম শেষ হয়ে যায়। এদিকে সে তো জুকে চলে যেতে বলতেও পারছিল না, কারণ জু যদি এখন চলে যায় তাহলে ফ্যাং এর মা তাকে আবারও বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতে শুরু করবে। এদিকে অ্যাকাউন্টেও পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকায় ফ্যাং অনলাইন থেকে তার পছন্দের গেমিং ক্যারেক্টারটিকেও কিনতে পারছিল না। সব মিলিয়ে রাগে সে তার একটি পুতুলকে ধরে আছাড় মারতে থাকে। তারপর সে ঠিক করে জুর ফোন থেকে নিজের ফোনে কিছু টাকা ট্রান্সফার করবে। এই জন্য সে চুপি চুপি জুয়ের রুমে যায়। জু তখন ঘুমাচ্ছিল। ফ্যাং জুয়ের ফোনটা তার মুখের সামনে ধরে লক খোলার চেষ্টা করে, কিন্তু ঘুমের ঘরে জু ফ্যাংকে জড়িয়ে ধরে। ফ্যাং এবার কোনো মতে নিজেকে ছাড়িয়ে এখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। পরের দিন সকালে জু যখন ওয়াশরুমে ছিল, ফ্যাং তখন জুয়ের ফোনটা নিয়ে সবকিছু চেক করতে থাকে। এখানে ফ্যাং দেখে জু অনেকগুলো মেয়ের সাথে ডেটিং ফিক্সড করে রেখেছে, মানে তারাও জুকে ভাড়া করা বয়ফ্রেন্ড হিসেবে চায়, কিন্তু জু কখনই তাদের থেকে এক্সট্রা কোনো টাকা নেয়নি। এই ব্যাপারে সে জুকে সরাসরি জিজ্ঞাসা করে কেন সে ফ্যাং এর থেকে এক্সট্রা টাকা নিচ্ছে। অন্যদিকে আমরা ফ্যাং এর বাবা মাকে দেখি তারা প্যাকিং করছিল, কেননা তারা কিছুদিন হোটেলে থাকবে। ফ্যাং এর মা আসলে ফ্যাং আর জুকে পার্সোনাল ভাবে টাইম দেওয়ার জন্যই এখান থেকে চলে যেতে চাচ্ছিল, যাতে তাদের সম্পর্কটা আরো স্ট্রং হয়। তারপর ফ্যাং এর বাবা বলে, হলিডেতে বাড়িতে থাকলেই ভালো হতো, আমরা সবাই মিলে একসাথে মজা করতে পারতাম। কিন্তু ফ্যাং এর মা যখন একবার ঠিক করেছে তারা হোটেলে গিয়ে থাকবে, তার মানে এটাই ফাইনাল। আর ফ্যাং এর বাবার তো এত সাহসী ছিল না যে ফ্যাং এর মায়ের মুখের উপরে কথা বলবে। যাই হোক, তারা দুজন রেডি হয়ে যায় হোটেলে যাওয়ার জন্য। এদিকে জু ফ্যাংকে আরো একবার মনে করিয়ে দেয় সে তার ভাড়া করা বয়ফ্রেন্ড, সে যেন কোনোভাবেই তার প্রেমে না পড়ে যায়। এখানে জু আরো বলে, আমি তোমার কাছ থেকে এক্সট্রা টাকা পয়সা
প্রিপারেশন নিচ্ছি, কারণ যাতে তুমি খুব একটা আমার আশেপাশে না আসতে পারো। দেখো, টাকার বিনিময়ে বয়ফ্রেন্ড সাজাটা আমার কাছে একটা বিজনেস, আর আমি চাই না কোনোভাবে আমার বিজনেসে লস হোক। তাই আমি তোমার কাছ থেকে এক্সট্রা পেমেন্ট দাবি করেছিলাম। আর চিন্তা করো না, আমি সব টাকার হিসাব রেখেছি। কন্ট্রাক্ট শেষ হলে আমি তোমার সব এক্সট্রা টাকা তোমাকে ফেরত দিয়ে দিব। ফ্যাং এবার সবটাই বুঝতে পারে আর বলে, আরে বোকা ছেলে, আমি কখনই তোমার প্রেমে পড়বো না। জু বলে, তাহলে ওই দিন তুমি লুকিয়ে লুকিয়ে আমার ছবি কেন ড্রয়িং করছিলে? ফ্যাং বলে, আমি তো সেদিন তোমাকে দেখছিলাম যাতে তোমাকে দেখে ইন্সপায়ার হয়ে গেমিং ক্যারেক্টারটিকে ভালো মতো আঁকতে পারি। ফ্যাং আরো বলে, তুমি এবার সবকিছু একটু বেশি ভেবে ফেলেছ। এবার জু ঠিক করে সে এখান থেকে চলে যাবে, কিন্তু ফ্যাং তাকে আর কয়েকটা দিন বয়ফ্রেন্ড হিসেবে অভিনয় করতে বলে, কারণ সামনেই তাদের কলেজে রিউনিয়ন পার্টি ছিল। আর ওই পার্টিতে সেই ছেলেটা আসবে যে কিনা সবসময় ফ্যাংকে বিরক্ত করত। জু তবু ফ্যাংয়ের কোনো কথাই শোনে না এবং এখনই এখান থেকে চলে যেতে চাইলে ফ্যাং জুকে আটকায়। আর এসব করতে গিয়ে ফ্যাংয়ের কোমরে ব্যথা পেয়ে যায়, যার ফলে জুয়ের আর আপাতত যাওয়া হয় না। সে ফ্যাংকে এখান থেকে উঠিয়ে নিয়ে যায় এবং তার সেবা যত্ন করতে থাকে। এই সময় ফ্যাংয়ের এক আন্টি তাদের বাড়িতে আসে। ফ্যাং ওনাকে বলে ওর বাবা মা কেউই বাড়িতে নেই। তখন আন্টি বলে, আমি জানি তোমার মাই তো আমাকে এখানে তোমাদেরকে দেখতে পাঠিয়েছে যে তোমাদের কোনো কিছু লাগবে কিনা। এখানে জু ফ্যাংয়ের জন্য পানি আনতে গেলে আন্টি জুয়ের ব্যাপারে অদ্ভুত সব প্রশ্ন করতে থাকে। তারপর সে যখন জানতে পারে ফ্যাংয়ের কোমরে ব্যথা পেয়েছে, তখন আন্টি বলে, তুমি যদি একবার আমার মেসেজ নাও তাহলে মুহূর্তের মধ্যে তোমার ব্যথা গায়েব হয়ে যাবে। কিন্তু ফ্যাং কোনো রকম ম্যাসাজ নিতেই চাইছিল না। তারপরও আন্টি জোর করে এমনভাবে ম্যাসাজ করে যে ফ্যাংয়ের কোমরের ব্যথা কমে যাওয়ার বদলে আরো বেশি বেড়ে যায়। তারপর আন্টি চলে গেলে জু ফ্যাংয়ের কাছে আজকের পেমেন্ট চায়। ফ্যাং তখন বলে সব টাকা সে একেবারে রিইউনিয়ন পার্টির পরেই দিয়ে দিবে, তখন জু যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারবে। জু বলে, তোমার যা অবস্থা তা দেখে তো মনে হয় না যে তুমি ওই দিন পার্টিতে যেতে পারবে। ফ্যাং বলে, সেখানে যাওয়ার জন্য তো তুমি আছো, তুমি আমাকে সেখানে নিয়ে যাবে। কিছুক্ষণ পর ফ্যাং যখন বসে বসে কফি খাচ্ছিল, তখন জু আবার ওইভাবে তার কাছে আসে এবং বলে আরেকবার বডির মেজারমেন্টটা করে দিতে। তাকে দেখে ফ্যাংয়ের আর কফি খাওয়া হয় না। ফ্যাং বলে, আমি এখন এসব করতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু জুয়ের অনেক জোরাজুরিতে বাধ্য হয়ে ফ্যাং ফিতা দিয়ে মেজারমেন্টটা করতে থাকে। এই সময় ফ্যাং তার অফিসের কাজের ল্যাপটপটা বন্ধ করতে ভুলে গিয়েছিল। যাদের সাথে সে কাজ করছিল তারা তো সবাই যা দেখার তা দেখিয়ে নিয়েছিল। জু চলে যাওয়ার পর ফ্যাং যাদের সাথে কাজ করছিল তাদের মধ্যে থেকে একজন মেসেজ করে বলে, ফ্যাং তোমার ল্যাপটপটা বন্ধ করতে ভুলে গিয়েছো। এবার ফ্যাং তো বিষয়টা বুঝতে পেরে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। সেই সাথে জুয়ের উপরও রেগে যায়। তাই তো প্রতিশোধ নেওয়ার জন্য জু যখন একজন ক্লায়েন্টের বাবার সাথে ভিডিও কলে কথা বলছিল, তখন ফ্যাং এসে জুকে বেবি বেবি বলে ডাকতে থাকে। জু তো বারবার ইশারা করে মানা করে কথা বলতে, কিন্তু কে শোনে কার কথা। ফ্যাং তো তার নাটক করতেই থাকে। মেয়েটির বাবা তখন বুঝে যায় জু তার মেয়ের ফেক বয়ফ্রেন্ড, আর এতক্ষণ তার সামনে অভিনয় করছিল। এটা বুঝতে পেরে ওই ভদ্রলোকটি তার মেয়ের উপর অনেক রেগে যায়, আর মেয়েটি রেগে যায় জুয়ের উপর। সে বলে, জু আমি তো তোমাকে টাকা দিবই না, সেই সাথে তোমার নামে পুলিশের কাছে রিপোর্ট করব। তারপর জুয়ের কোনো কথা না শুনে মেয়েটি কল রেখে দেয়। এদিকে প্রতিশোধ নিতে পেরে ফ্যাং তো মহা খুশি। তখনই জু এসে বলে, তুমি কি জানো তুমি আমার কত বড় লস করিয়ে দিলে? তুমি যখন ল্যাপটপে লাইভ করছিলে তখন তো আমি অ্যাক্সিডেন্টলি সেখানে চলে গিয়েছিলাম, তার বদলে তুমি আমার সাথে এরকমটা না করলেও পারতে। পরের সিনে দেখা যায় ফ্যাং একাই তাদের রিইউনিয়ন পার্টিতে এসেছিল। জিনেরও এ পার্টিতে আসার কথা ছিল, কিন্তু ওর বাসায় কোনো একটা সমস্যা হওয়ায় জিন আসতে পারেনি। আর এই কারণে ফ্যাং এর মনটা একটু বেশি খারাপ হয়ে যায়। আর সে মনে মনে বলে, এখানে জিনও তো নেই, তাই যত দ্রুত সম্ভব ওই ছেলেটি মানে কলেজের যে ছেলেটি তাকে বিরক্ত করত সে আসার আগে তাকে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু নাম নিতে না নিতেই শয়তান এসে হাজির। এদিকে ফ্যাংকেও তো তার বাকি ক্লাসমেটরা যেতে দিচ্ছিল না। তারা সবাই মিলে একটি গেম খেলার আয়োজন করে। এক সময় ওই বকাটে ছেলেটি ফ্যাংয়ের হাত ধরে টানাটানি শুরু করে দেয়। তখনই জু সেখানে এসে ফ্যাংকে ছেলেটির হাত থেকে ছাড়িয়ে নেয় এবং নিজেকে সবার সামনে ফ্যাংয়ের বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। ফ্যাংয়ের বয়ফ্রেন্ড এত হ্যান্ডসাম দেখে বাকি মেয়েরা তো
একদম টাসকি খেয়ে যায়। জু তখন ফ্যাংকে সাথে করে এখান থেকে অন্য একটি জায়গায় নিয়ে যায়। এখানে এসে ফ্যাং জুকে আজকের জন্য ধন্যবাদ জানায়। সে তো ভেবেছিল জু আসবেই না। তারপর তারা দুজন ড্রিঙ্কস করতে থাকে। ফ্যাং একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল। তারপর তারা বিভিন্ন কথাবার্তা বলতে থাকে। এখানে ফ্যাং জানতে পারে জুয়ের সত্যি মা বাবা নেই। অত ভেবেছিল জু সেদিন ফ্যাংয়ের বাবা মাকে বোকা বানানোর জন্যই নিজেকে অনাথ বলেছে, কিন্তু এখন সে বুঝতে পারছিল যে জু সবসময় সত্যি কথাই বলেছিল। আর জু ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে। এখনও তাকে টাকার জন্য পড়াশোনা করার পাশাপাশি বিভিন্ন পার্ট টাইম জব করতে হয়। আর এজন্যই সে ফ্যাংকে বারবার করে বলে দিয়েছিল সে যেন জুয়ের প্রেমে না পড়ে যায়। এসব কথা শুনে ফ্যাংয়ের তো জুয়ের জন্য বেশ খারাপ লাগে। আর নেশার ঘুরে থাকায় ফ্যাং জুকে কিস করে বসে, যা দেখে জু তো একদম হতভম্ব। তারপর সে ফ্যাংকে নিয়ে বাড়ি চলে আসে। সকালে যখন ফ্যাংয়ের ঘুম ভাঙে তখন সে তার পাশে জুকে দেখে চিৎকার করে ওঠে। তার এত জোরে চিৎকার শুনে জুয়ের ঘুমটাও ভেঙে যায়। জু এবার তাকে মনে করিয়ে দেয় যে সে কাল রাতে কি করেছিল। আর আমরা দেখতে পাই প্রথমে তো ফ্যাং জুয়ের শার্টটা নষ্ট করে দিয়েছিল, তারপর আবার তাকে কিছুতেই এখান থেকে যেতে দিতে চাইছিল না। আর জুও যেহেতু ড্রিঙ্কস করেছিল তাই ক্লান্ত থাকায় সেও এখানে ঘুমিয়ে পড়েছিল। তারা দুজন যখন এসব নিয়ে কথা বলছিল তখন ফ্যাংদের বাসায় কলিং বেল বেজে ওঠে। ফ্যাং চলে যায় দরজা খুলতে আর জুকে বলে দেয় তাড়াতাড়ি পোশাক পরে নিতে। দেখা যায় ফ্যাংদের বাসায় জিন এসেছিল তার বয়ফ্রেন্ডকে নিয়ে। জিনের বয়ফ্রেন্ডের নাম হলো লিন। জিন জানায় সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাড়িতে গিয়েছিল, কিন্তু জিনের বাবা মার লিনকে পছন্দ হয়নি। আর তাই জিন ঝগড়া করে বাড়ি ছেড়ে এখানে চলে এসেছে। ফ্যাং জিনকে জিজ্ঞাসা করে লিনকে তোমার এত পছন্দ হওয়ার কারণ কি? উত্তরে জিন বলে কারণ লিনের একটা সুন্দর দেখতে কুকুর রয়েছে, আর আমার কাছে তো ওইসব ছেলেদের অনেক বেশি ভালো লাগে যারা কুকুর পালে। তারপর জিন ফ্যাংকে রিকোয়েস্ট করে বলে সে যেন তাকে তার বয়ফ্রেন্ডকে এখানে থাকতে দেয়। জিন ফ্যাংয়ের বাসায় থাকলে কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যা হলো লিনকে নিয়ে। একবার যদি ফ্যাংয়ের বাবা মা এসব ব্যাপারে জানতে পারে তাহলে তারা ভীষণ রেগে যাবে। কিন্তু তখন লিনও ফ্যাংকে অনেক রিকোয়েস্ট করতে থাকে তাকে এখানে থাকতে দেওয়ার জন্য। তাই ফ্যাং বলে যতদিন না তার বাবা মা বাড়ি ফিরে আসে ততদিন তারা দুজন এখানে থাকতে পারবে। এতে লিন আর জিন দুজনেই খুশি হয়ে যায়। তারপর ফ্যাং ঠিক করে সে আর জিন একটা রুমে থাকবে, আর অন্য আরেকটি রুমে লিন থাকবে ফ্যাংয়ের বয়ফ্রেন্ডের সাথে। লিনের সাথে ফ্যাংয়ের বয়ফ্রেন্ডের পরিচয় করিয়ে দেওয়ার জন্য জুকে বাইরে ডাকে। জু আর লিন একে অপরকে এখানে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ তারা দুজন দুজনকে আগে থেকেই চিনত। আসলে তারা আগে ক্লাসমেট ছিল, কিন্তু তারা দুজন একে অপরের শত্রু ছিল। এখানেও তাদের দুজনের লড়াই শুরু হয়ে যায়। তখন ফ্যাং আর জিন তাদেরকে থামায়। ফ্যাং বলে এখন আমরা সবাই বন্ধু, তাই আমাদের একসাথেই থাকতে হবে। জু এখান থেকে যাওয়ার সময় লিনকে একটা ধাক্কা মেরে চলে যায়। তখন জিন এসে লিনকে এসব ছোটখাটো বিষয়ে আপসেট হতে নিষেধ করে। তারপর দেখা যায় ফ্যাং ড্রয়িং রুমে এসে নিজেই নিজের বাড়ি চিনতে পারছিল না, কারণ লিন বাড়িটাকে এত সুন্দর করে পরিষ্কার করেছিল যে ফ্যাং এবার তার প্রশংসা না করে পারে না। তারপর আবারও লিন তাদের দুজনের জন্য অনেক সুস্বাদু খাবার তৈরি করে। এসব দেখে ফ্যাং লিনের উপর একদম ইমপ্রেস হয়ে যায়। তারপর দেখা যায় লিন কোনো না কোনো খাবার তৈরি করে এনে জিনকে খাওয়াতে থাকে। সে জিনের অনেক খেয়াল রাখছিল। এসব দেখে ফ্যাং ও জুকে বলে তার জন্য সফট ড্রিঙ্কস এনে দিতে, কিন্তু জুতো ড্রিঙ্কস আনার বদলে ফ্যাংকে অ্যাডভাইস দিতে থাকে যে ড্রিঙ্কস আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। ফ্যাং বলে তাহলে ড্রিঙ্কসের বদলে কফি এনে দাও। জু বলে সে এখন ব্যস্ত। ফ্যাং যেন লিনকে কফিটা আনতে বলে। এদিকে দেখা যায় জিন আর লিন একসাথে অনেক হ্যাপি ছিল। লিন দায়িত্বশীল বয়ফ্রেন্ডের মতো জিনের অনেক কেয়ার করছিল। এসব দেখে ফ্যাংয়েরও ইচ্ছা করছিল জু যেন তাকে লিনের মতো করেই ট্রিট করে, হোক না সে বাড়া করা বয়ফ্রেন্ড, কিন্তু বয়ফ্রেন্ড তো। তবে জু এরকম কিছুই করে না, তাই ফ্যাং রেগে সেখান থেকে চলে যায়। এমনকি ফ্যাংয়ের তো জিনের ওপর একটু জেলাসও হচ্ছিল, কেননা সে কেন লিনের মতো কাউকে পেল না। জিন এখানে ফ্যাংকে একটি সত্যি কথা বলে, তা হলো লিন জিনের আসল বয়ফ্রেন্ড নয়, সেও জুয়ের মতোই ভাড়া করা বয়ফ্রেন্ড। আসলে যেদিন জিন ফ্যাংয়ের জন্য ছেলে খুঁজছিল সেদিন সে ওই অ্যাপে প্রথমে লিনকে দেখেছিল। প্রথম দেখায় তার লিনকে ভালো লেগে যায়। এই কারণে সে লিনের ছবিটা সাইডে রেখে
ফ্যাংকে জুয়ের ছবিটা দেখায় আর পরে সে নিজের জন্য লিনকে ভাড়া করে নেয় বয়ফ্রেন্ড হিসেবে। আর এই জন্য জিন ফ্যাংকে সরিও বলে। এবার ফ্যাং তো অনেকটা রেগে জিনকে বলতে থাকে, তুমি নিজের জন্য তো ভালোটা বেছে নিয়েছো আর আমাকে দিয়েছো ওই জুকে। জিন তখন ফ্যাংকে বলে, আমি জানি আমি ভুল করেছিলাম, কিন্তু এখন তুমি যদি চাও তাহলে কিন্তু আমরা বয়ফ্রেন্ড অদল বদল করতে পারি। অর্থাৎ এখন থেকে লিন হবে তোমার বয়ফ্রেন্ড আর জু হবে আমার বয়ফ্রেন্ড। এমনিতেও তো তারা দুজনই ভাড়া করা বয়ফ্রেন্ড, তাই কে কখন কার বয়ফ্রেন্ড সাজলো সেটা বড় কথা নয়। আমরা ওদেরকে ওদের উপযুক্ত পেমেন্ট করে দিব, তাহলে তো নিশ্চয়ই ওদের কোনো আপত্তি থাকবে না। ফ্যাং এর কাছেও জিনের এই আইডিয়াটা অনেক ভালো লাগে, কিন্তু পরক্ষণে ফ্যাং আবার জুকে ছাড়তেও চাইছিল না। তখন জিন তাকে প্রশ্ন করে, তুমি আবার জুয়ের প্রেমে পড়ে যাওনি তো? ফ্যাং বলে, একদমই না, সে তো আসলে তার বাবা মায়ের কথা ভাবছিল, যারা কিনা জুকে অনেক পছন্দ করেছিল। জিন বলে, তাহলে তো দেখছি জুকে ট্রেনিং দিয়ে শিখাতে হবে কিভাবে পারফেক্ট বয়ফ্রেন্ড হতে হবে। এদিকে জুতো এসেছিল ফ্যাং এর রাগ ভাঙাতে, কিন্তু দরজার অপর প্রান্ত থেকে সে জিন আর ফ্যাং এর এই সব কথাই শুনে নেয়। এখানে জিন বলছিল, কাল আমরা একটা কম্পিটিশন করব জু আর লিনের মধ্যে। জু যদি কম্পিটিশনে হেরে যায় তাহলে আমরা তাকে বলবো ও যেন এখান থেকে চলে যায়। এটুকু শুনে জু এখান থেকে চলে যায়। এদিকে ফ্যাং তো বলে ওঠে সে চায় না জু এখনই চলে যাক। জিন বলে, তাহলে কম্পিটিশন শুরু হওয়ার আগে আমরা জুকে দিয়ে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করে রাখবো, যেখানে লেখা থাকবে সে যদি হেরে যায় তাহলে তাকে ফ্যাং এর সব কথা মেনে নিতে হবে এবং একজন ভালো বয়ফ্রেন্ড হতে হবে। তারপর জিন আর ফ্যাং প্ল্যান করে তারা কিছুতেই কম্পিটিশনে জুকে জিতে দিবে না, তবেই না সে ফ্যাং এর কথা মতো চলবে। এদিকে জিনের কথা শুনে জুতো রুমে এসে নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করে এখনই এখান থেকে চলে যাওয়ার জন্য। লিন এসে জুকে আর কারণ জিজ্ঞাসা করলে জু বলে, ওদের আর এখন আমাদের প্রয়োজন নেই, তাই তারা আমাদেরকে বের করে দেওয়ার আগেই আমি নিজে এখান থেকে চলে যাচ্ছি। চিন্তা করো না, খুব শীঘ্রই তারা তোমাকেও এখান থেকে বের করে দিবে। তবে লিন জুকে যেতে নিষেধ করে আর পরামর্শ দেয় এখন থেকে সে আর জু একসাথে কাজ করবে, তাহলে দেখা যাবে তারা যেই অ্যাপের পক্ষে থেকে কাজ করে সেখানে তাদের আলাদা একটা জায়গা তৈরি হবে এবং এর মাধ্যমে তারা বেশ ফেমাসও হতে পারবে। তবে জু ওর কথা কোনো পাত্তা দেয় না। তারপর দেখা যায় জিন জু আর লিনকে একসাথে ডেকেছিল এবং তাদেরকে কুকিং কম্পিটিশনের কথা বলে। জিন বলে, আমি আর ফ্যাং হব বিচারক, দেখা যাক তোমাদের মধ্যে কে হতে পারে বেস্ট বয়ফ্রেন্ড, যে জিতবে সেই বাড়িতে থাকতে পারবে। তারা দুজনে কম্পিটিশনের জন্য রাজি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় কম্পিটিশন। জু খুবই স্মার্টলি প্রথম রাউন্ড কমপ্লিট করে ফেলে। দ্বিতীয় রাউন্ড ছিল কালেক্ট করা সমস্ত ইনগ্রিডিয়েন্ট দিয়ে খাবার তৈরি করার। সেখানেও জু আর লিন খুব সুন্দর করে খাবার তৈরি করে বিচারকদের সামনে প্রেজেন্ট করে। লিন আগে থেকে রান্নায় এক্সপার্ট ছিল, তাই ওই এই প্রতিযোগিতায় জিতে যায়। আর হেরে যাওয়ার জন্য জুকে নতুন একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হয়, যেখানে লেখা ছিল এখন থেকে তাকে ফ্যাং এর ভালোভাবে টেক কেয়ার করতে হবে। জুও তাই করতে থাকে। ফ্যাং যা হুকুম করে জু সে সবকিছুই করতে থাকে। এরপর থেকে ফ্যাং তো জুকে এত অর্ডার করতে থাকে যে একসময় জু বিরক্ত হয়ে এখান থেকে চলে যায়। এরপর সিনে দেখা যায় জু একা একা বসে ড্রিঙ্কস করছিল। তখনই ফ্যাং এখানে এসে জুকে জিজ্ঞাসা করে তার এত মন খারাপ কেন। জু এবার বলে সে কাল সকালে এখান থেকে চলে যাচ্ছে। ফ্যাং বলে, তুমি কন্ট্রাক্ট পেপারে সাইন করে ফেলেছো, একেই তো তুমি লিনের মতো করে আমাকে ট্রিট করছো না, তার উপর আবার কাল চলে যেতে চাইছো। এবার জু একটু রেগে গিয়ে বলে, লিন লিনের মতো আর আমি আমার মতো, আমি কখনোই অন্য কারোর মতো হতে চাই না। তোমার যদি লিনকে এতই পছন্দ হয় তাহলে তুমি তাকেই তোমার বয়ফ্রেন্ড বানিয়ে নিচ্ছ না কেন? এই বলে জু একটু রেগে সেখান থেকে চলে যায়। এদিকে জুয়ের এত কথা শুনে ফ্যাং এর মনটাও খারাপ হয়ে যায়, তাই সে আসে জিনের কাছে। জিন তাকে কি হয়েছে জিজ্ঞাসা করলে ফ্যাং বলে জু কাল চলে যাবে। জিন বলে, কোনো চিন্তা করো না, জু যদি চলে যায় তাহলে আমি তোমার জন্য আবারও নতুন একটা বয়ফ্রেন্ড ধরে আনবো। কিন্তু ফ্যাং তো চাইছিল না যে জু চলে যাক। এবার জিন তাকে জিজ্ঞাসা করে সে কি জুকে আসলে ভালোবেসে ফেলেছে। ফ্যাং তখন স্পষ্ট জানায় সে জুকে ভালোবাসে না, কিন্তু ফ্যাং মুখে যাই বলুক না কেন সে যে জুকে ভালোবাসে এটা কিন্তু স্পষ্টভাবে তাকে দেখিয়ে বোঝা যাচ্ছিল। তারপর সেখানে লিন আসলে ফ্যাং এখান থেকে চলে যেতে শুরু করে। তখন লিন তাকে থামিয়ে বলে সে ফ্যাং এর সাথে জুয়ের বিষয়ে কথা বলার জন্যই এখানে এসেছে। লিন বলে, আমি জানি আজকাল তোমার আর জুয়ের মধ্যে প্রায় ঝগড়া হচ্ছে। ফ্যাং বলে, সেটাই কি স্বাভাবিক নয়? জুই তো ঝগড়াটে, সেই আমার সাথে আগে আগে ঝগড়া করতে আসে।
লিন বলে, তুমি জুকে যতটা খারাপ ভাবো জু কিন্তু ততটাও খারাপ নয়। আমরা দুজন একে অপরের শত্রু ঠিকই, কিন্তু আমি বলছি জু অনেক ভালো একটা ছেলে। তারপর লিন ফ্যাংকে মনে করিয়ে দেয় সে এখন তার কাছ থেকে আর এক্সট্রা টাকাও নেয় না। আসলে জুয়ের তো বাবা মা কেউই নেই, তাই সে অনেক স্ট্রাগল করে বড় হয়েছে। এই কারণে স্বভাবগতভাবে সে একটু স্ট্রং। এছাড়া আরো একটা ঘটনা আছে, অনেক আগে সে একটা মেয়ের ভাড়া করা বয়ফ্রেন্ড হয়েছিল, কিন্তু মেয়েটি একসময় জুকে ভালোবেসে ফেলেছিল। জু তাকে বুঝায় সে তাকে ভালোবাসতে পারবে না, এখন সে তার কেরিয়ারের উপরে ফোকাস করতে চায়। কিন্তু ওই মেয়েটি জুয়ের কোনো কথাই শুনতে চাইছিল না। পরে এই নিয়ে অনেক ঝামেলা হয়, পুরো কলেজে তারই জবের কথাটা জানাজানি হয়ে যায়, আর সবাই জুকে ভুল বুঝতে শুরু করে। এই ঘটনার পর থেকে চিফ জুকে বলে দেয় সে যেন আর কোনো মেয়ের সাথে এতটা ক্লোজ না হয়, নয়তো তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। এইসব কথা শুনে ফ্যাং জুয়ের জন্য একটু ইমোশনাল হয়ে যায় আর বুঝতে পারে জু কেন এমন হয়ে গিয়েছে। এবার ফ্যাং ঠিক করে সে জুকে চলে যেতে বাধা দিবে না। তাই তো পরের দিন জু যখন চলে যাচ্ছিল তখন ফ্যাং আসে তাকে বিদায় জানাতে। সে জুকে ওই ছবিটা দিয়ে দেয় যেটা সে জুয়ের জন্য এঁকেছিল। সেই সাথে তাকে অনেকবার সাহায্য করার জন্য আবারও ধন্যবাদ জানায়। জুয়েরও কোথাও না কোথাও ফ্যাংয়ের জন্য খারাপ লাগছিল, হতে পারে সেও ফ্যাংকে পছন্দ করতে শুরু করেছে। এই কারণে জুইবার ঠিক করে সে এখনই চলে যাবে না, বরং ফ্যাংয়ের বাবা মা বাড়ি ফিরে আসলেই যাবে। তারপর দেখা যায় তারা সবাই মিলে পিকনিকে এসেছিল। সারাটা দিন তারা একসাথে অনেক আনন্দ করেই কাটায়। সন্ধ্যায় যখন সবাই মিলে আড্ডা দিচ্ছিল তখন জিন ফ্যাংকে একটু সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি জুকে ম্যানেজ করলে কিভাবে? ফ্যাং একটু ভাব নিয়ে বলে, এসব তো আমার বা হাতের খেলা। তারপর সবাই মিলে বিভিন্ন গেম খেলতে থাকে, সেই সাথে ড্রিঙ্কসও করতে থাকে। ড্রিঙ্কস করে ফ্যাংয়ের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল, ফলে জুই তাকে সামলাচ্ছিল। এখানে ফ্যাং জুকে জিজ্ঞাসা করে, গেমের মধ্যে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি এর আগে কাউকে কিস করেছিলে কিনা, কিন্তু তুমি তখন কোনো উত্তর দাওনি, তাই তুমি এখন আমাকে বলো তুমি ফার্স্ট কিস কাকে করেছিলে? জু ফ্যাংকে বলে, তুমি অনেক বোকা, এখন যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু ফ্যাং তো জুয়ের উত্তর না শুনে যেতেই চাইছিল না। এই জন্য জু বলে, তাহলে নিজেই দেখে নাও আমি ফার্স্ট কিস কাকে করেছিলাম। এই বলে সে ফ্যাংকে কিস করে দেয়, যার ফলে ফ্যাং তো অনেক বেশি শক্ট হয়ে দাঁড়িয়ে থাকে। পরে দেখা যায় সেও জুকে রিটার্ন কিস করে, কিসের একদম ছড়াছড়ি লেগে যায়। যাই হোক, পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্যাং বুঝতে পারে এতক্ষণ সে শুধুমাত্র একটা স্বপ্ন দেখছিল। কিছুক্ষণ পর ফ্যাং এর বাবা বাড়ি আসে ফ্যাং আর জুকে দেখতে। ফ্যাং তখন জিন আর লিনকে কোথাও লুকিয়ে পড়তে বলে। ফ্যাং এর বাবা জুকে ব্যালকনিতে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছিলে? জু একটা বাহানা দেখিয়ে বলে, একটা ইম্পর্টেন্ট কল করার জন্য এই ব্যালকনিতে এসেছিলাম, কিন্তু আসলে তো সে লিন আর জিনের জিনিসপত্র লুকানোর জন্য এখানে এসেছিল। ফ্যাং এর বাবা সেখানে রাখা একটি কুকিজের প্যাকেট দেখে কুকিজ খেতে শুরু করে। এটা আসলে ছিল লিনের কুকুরের খাবার। ফ্যাং তখন এটা তার বাবাকে খেতে নিষেধ করে আর বলে, এটা খেলে তোমার সুগার বেড়ে যাবে। কিন্তু ফ্যাং এর বাবা বলে, তাহলে তোমরা দুজন একটু কুকিজ টেস্ট করে আমাকে বলো তো এর স্বাদটা কেমন। এবার বাধ্য হয়ে ফ্যাং আর জুকেও এই কুকুরের খাবার টেস্ট করতে হয়। ঠিক ওই সময় লিনের কুকুরটা ঘেউ ঘেউ করে উঠে, সাথে সাথে লিন তার কুকুরের মুখ চেপে ধরে। কিন্তু ফ্যাং এর বাবার তো সন্দেহ ঢুকে যায় যে এখানে আরো কেউ আছে। এই কারণে তিনি খুঁজতে শুরু করে আর ভাবে এখানে কুকুর আসলো কি করে। ফ্যাং আর জু তাকে আটকানোর চেষ্টা করতে থাকে, তবে ফ্যাং এর বাবা কোনো কিছুই খুঁজে পায় না। একসময় তিনি চলে গেলে তারা সবাই যেন হাফ ছেড়ে বাঁচে। এদিকে জিন ফ্যাংকে বলে, চলো আমরা সবাই এখন তোমার মায়ের পাঠানো খাবারগুলো খেয়ে নিই। ফ্যাং বলে, তুমি আর লিনই খাও, আমার আর জুয়ের পেট তো ভরে গিয়েছে তোমাদের কুকুরের খাবার খেয়ে। এদিকে ফ্যাং এর মা ফ্যাং এর বাবার কোর্টে কুকুরের লোম খুঁজে পায় আর ভাবতে থাকে এই কুকুরের লোম আসলো কোথা থেকে, তাদের বাড়িতে তো কোনো কুকুর নেই। অন্যদিকে দেখা যায় ফ্যাং আর জিন তাদের অফিসের কাজ বাদ দিয়ে গেম খেলায় ব্যস্ত ছিল। পিছন থেকে লিন আর জু তাদেরকেই দেখছিল। তারপর লিন খাবার নিয়ে ফ্যাং আর জিনের কাছে আসে। ফ্যাং বলে, আমি এখন খুবই ব্যস্ত, পরে খেয়ে নিব। জিন তো লিনকে পাত্তাই দিচ্ছিল না। লিনের এজন্য কিছুটা মন খারাপ হয়ে যায়। যে জিন কিনা তাকে চোখে হারাতো সেই জিনই এখন গেম খেলার জন্য তাকে পাত্তা দিচ্ছে না। তারপর জু লিনকে সান্ত্বনা দিয়ে বলে, মন খারাপ করো না। এদিকে জিন আর ফ্যাং গেমের ছেলের ক্যারেক্টারগুলোর প্রেমে পড়ে গিয়েছিল, কারণ তারা একটি গেমিং ক্যারেক্টার হলো খুবই হ্যান্ডসাম ছিল। এখানে জিন বলে, এত সুন্দর ছেলেরা
থাকলে আমাদের তো কোনো বয়ফ্রেন্ডেরই প্রয়োজন পড়বে না। ওদের দুজনের কথাবার্তা লিন আর জুয়ের মাথার উপর দিয়ে যাচ্ছিল। জু লিনকে বলে, দেখো তারা দুজন যেভাবে গেমারের প্রতি আসক্ত হয়ে পড়ছে, আমার তো মনে হয় ধীরে ধীরে ওদের মতো অন্য মেয়েরাও এসব গেমিং ক্যারেক্টারের উপরই আসক্ত হয়ে পড়বে। তাদের তো কোনো বয়ফ্রেন্ডেরই প্রয়োজন হবে না, তখন তো আমাদের ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে। তাই তারা দুজনে এবার ঠিক করে তারা ফ্যাং আর জিনের সামনে গিয়ে ওই গেমিং ক্যারেক্টারগুলোর মতো আচরণ করার চেষ্টা করবে, যাতে মেয়েরা তাদের উপর ইমপ্রেস হয়ে গেমের ছেলেগুলোর কথা ভুলে যায়। এবার দেখা যায় লিন সুন্দর ড্রেস আপ করে জিনের সামনে আসে আর তার সাথে রোমান্টিক মোড নিয়ে কথা বলতে থাকে, কিন্তু জিনের কাছে এসব খুবই বিরক্ত লাগছিল, তাই সে লিনকে ছেড়ে রুমে চলে যায়। অন্যদিকে ফ্যাং এর কাছে জু এসেছিল বেশ হ্যান্ডসাম একটা লুক নিয়ে। সেও ফ্যাং এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, কিন্তু ফ্যাংও এক ধাক্কায় জুকে নিচে ফেলে দেয়। তারপর ফ্যাং আর জিন ওদেরকে বুঝাতে থাকে তারা দুজন চাইলেও গেমের ছেলেগুলোর মতো হতে পারবে না। ওই ছেলেগুলোর মধ্যে স্পেশাল একটা ব্যাপার আছে যা তাদের মধ্যে নেই। এবার জু ফ্যাং আর জিনকে বলে, তোমরা চাইলে কিন্তু তোমরা একটা গেম ডেভেলপ করতে পারো, প্রয়োজনে আমি আর লিনি তোমাদের মডেল হব, এতে আমরা কিছু টাকাও ইনকাম করতে পারবো। ওর এই আইডিয়াটা জিন আর ফ্যাং এর পছন্দ হয়। এদিকে লিন তো আস্তে করে জুকে বলতে থাকে, আমার তো তোমার কাছ থেকে শেখা উচিত যে কিভাবে টাকা ইনকাম করতে হয়। রাতের বেলা ফ্যাং এর বাবা মা আসে ফ্যাং আর জুয়ের সাথে দেখা করতে, এই জন্য ফ্যাং জিন আর লিনের খাবার তাদের রুমে দিয়ে আসে, যাতে তার বাবা মা জিনদের বিষয়ে কিছু জানতে না পারে। আর জিনের মনটা অনেক খারাপ ছিল, তার খুব বাড়ির কথা মনে পড়ছিল। এই কারণে লিন জিনকে বলে সে যেন বাড়িতে কল করে তার বাবা মায়ের সাথে কথা বলে, কিন্তু জিন এটা করতে চাইছিল না। সে যদি আগে বাড়িতে ফোন করে তাহলে সে নিজের কাছে নিজেই হেরে যাবে। আসলে জিন চেয়েছিল তার বাবা মা যেন তাকে আগে কল করে। এবার লিন জিনকে সান্ত্বনা দিতে থাকে। এই কারণে জিন বলে, তুমি তো আমার সত্যিকারের বয়ফ্রেন্ড না, আমি যদি এখান থেকে বাড়ি ফিরে যাই তাহলে তুমি তো আর এ বাসায় থাকতে পারবে না, তখন তুমি কোথায় যাবে? লিন বলে, আমার কাছে টাকা আছে, আমি কোনো একটা হোটেলে থাকার ব্যবস্থা করে নিব, আমি চাই তুমি যেন ভালো থাকো। ওর এমন সাপোর্টিং কথা শুনে জিন বলে, এখন থেকে তাহলে তুমি হচ্ছ আমার সত্যিকারের আরেকজন ফ্রেন্ড। এটা শুনে লিনও খুশি হয়। যাই হোক, পরের দিন জু লিন আর জিনকে আবারও একসাথে দেখতে পায়। এটা দেখে সে জিনকে প্রশ্ন করে সে কেন তার অনলাইন গেম খেলছে না। উত্তরে জিন বলে, বাদ দাও তো এইসব অনলাইন গেম, আমার কাছে ওই ছেলেগুলো থেকে তো লিনকে বেশি কিউট মনে হয়। এই কথা শুনে জু মনে মনে বলতে থাকে, এর লিন তো দেখছি একদিনের ভিতরেই আবার জিনের ব্রেন ওয়াশ করে নিজের জায়গা তৈরি করে নিয়েছে, অথচ আমাকে একবারও এসবের ব্যাপারে কিছুই জানালো না। তারপর জু ফ্যাং এর কাছে এসে জিজ্ঞাসা করে তার কি অবস্থা। ফ্যাং তখন তাকে কথা বলতে নিষেধ করে, কারণ সে তখনও পর্যন্ত অনলাইন গেম খেলছিল। আর এখন জু লিনের কুকুরটির কাছে গিয়ে নিজের দুঃখ প্রকাশ করে বলে, তোর আর আমার দুজনের একই অবস্থা, ওরা সবাই যে যার কাজে ব্যস্ত, শুধু আমরা দুজনই এখানে সিঙ্গেল রয়ে গেলাম। পরের সিনে দেখা যায় জু যখন লিনের কুকুরের সাথে খেলা করছিল, ফ্যাং তখন লুকিয়ে জুয়ের কিছু ছবি তুলে নেয়। জু এটা দেখে ফেলে, তাই সে ফ্যাং এর ফোনটা ওর কাছ থেকে কেড়ে নেয় আর বলে, তুমি আমাকে না বলে কেন আমার ছবি তুললে? ফ্যাং বলে, আমি কোথায় তোমার ছবি তুললাম, আমি তো কুকুরটির ছবি তুলছিলাম। ফ্যাং জুকে তার ফোন ফিরিয়ে দিতে বলে, কিন্তু জু দিতে চায় না। এ নিয়ে তাদের মধ্যে আবারও খুনসুটি শুরু হয়ে যায়। এদিকে জিন দূর থেকে তাদেরকে দেখে কিছু একটা ভেবে স্মাইল করতে থাকে। তারপর রাতের বেলা জিন আসে জুয়ের সাথে ফ্যাং এর ব্যাপারে কথা বলতে, আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের দিন সকালে আমরা জিনকে বলতে শুনি যে সে আর ফ্যাং গেম খেলা বাজি ধরেছে, আর যদি ফ্যাং হেরে যায় তাহলে সে জুকে জিনের কাছে দিয়ে দিবে, মানে বয়ফ্রেন্ড এক্সচেঞ্জ করবে আর কি। জু ফ্যাংকে বলে, এত কিছু রেখে তুমি আমাকে কেন বাজি রাখলে? ফ্যাং জুকে বলে, মাত্র কয়েকটা দিনেরই তো ব্যাপার, তুমি প্লিজ রাজি হয়ে যাও। এদিকে লিন জিনকে বলে, তোমার জন্য তো আমি আছি, তাহলে তুমি কেন ঝুঁকে চাইছো? জিন তখন বলে, আমি তোমাদের দুজনকে রেখে দিব, আমার কোনো সমস্যা নেই। জিন তাদেরকে জিজ্ঞাসা করে, তাহলে বলো আমার সারপ্রাইজ তোমাদের কেমন লাগলো? জু বলে ওঠে, এটাকে সারপ্রাইজ না, শক দেওয়া বলে। তখন জিন ওর কাছে এসে বলে, তুমি এত রাগ করো না, আর আমি যা বলছি
তাতে রাজি হয়ে যাও। এবার জু ফ্যাংকে বলে, ফ্যাং তুমি কি আমাকে কিছু বলতে চাও? ফ্যাং বলে না। জু তো আরো রেগে যায়, তাই সে এবার জিনের কথায় রাজি হয়ে যায়, মানে এখন থেকে কিছুদিনের জন্য সে জিনের বয়ফ্রেন্ড। এটা শুনে ফ্যাং একটু জেলাস ফিল করে, তারপর মন খারাপ করে তার নিজের রুমে চলে যায়। এদিকে আমরা দেখি তারা তিনজন হাসতে থাকে। এর মানে হলো এতক্ষণ ধরে যা হচ্ছিল তার সবটাই এদের তিনজনের প্ল্যান ছিল ফ্যাংকে রাগানোর জন্য। পরের দিন সকালে ফ্যাংকে দেখে জুন নিজের হাতে জিনের জন্য খাবার তৈরি করে নিচ্ছে, এমনকি তাকে খাইয়েও দিচ্ছে। এইসব দেখে ফ্যাং তো মনে মনে আরো বেশি জেলাস হচ্ছিল, আর সে বলতে থাকে জু তো আমাকে কখনই এত কেয়ার করেনি। জিন তার উপর এমন কি জাদু করলো যে জু জিনের সব কথা মেনে চলছে। এই সময় লিনও খাবার তৈরি করে ফ্যাংকে এনে খেতে দেয়। এবার ফ্যাংও জুকে জ্বালানোর জন্য লিনের তৈরি খাবারের অনেক প্রশংসা করতে থাকে। এদিকে জিন তো জুকে বলে তার কাঁধে ম্যাসেজ করে দিতে। অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে তার নাকি গাড়ে ব্যথা হয়ে গিয়েছে। জুও সাথে সাথে উঠে গিয়ে জিনের কাঁধে ম্যাসেজ করতে শুরু করে দেয়। আর এই দৃশ্য দেখে বেচারি ফ্যাং তো একদম তেলে বেগুনে জ্বলে ওঠে। তারপর সে জিনকে এসে বলে, তুমি আমার সাথে আসো, তোমার সাথে আমার কথা আছে। অন্যদিকে আমরা ফ্যাংয়ের মাকে দেখি, একজন প্রতিবেশী তাকে ফোন করে বলছিল, তোমরা তোমাদের বাসায় আবার কুকুর কবে থেকে পোষা শুরু করলে? ফ্যাংয়ের মা বলে, কি বলছেন এসব? আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আমার বাড়িতে কোনো কুকুর নেই, আমি তো কোনো প্রাণী পছন্দ করি না। প্রতিবেশী মহিলাটি জানায় তাদের বাড়ি থেকে প্রায়ই কুকুর ডাকার আওয়াজ শোনা যায়, এমনকি তিনি নিজেও দেখেছে তাদের বাড়িতে একটি সাদা রঙের কুকুর রয়েছে। বিষয়টা ফ্যাংয়ের মাকে ভাবায়। সেদিন তো তিনি ফ্যাংয়ের বাবার পোশাকেও কুকুরের লোম পেয়েছিল, কোনো তো একটা ব্যাপার অবশ্যই আছে যেটা তিনি বুঝতে পারছে না। এই কারণে ফ্যাংয়ের মা ডিসাইড করে এবার তারা তাদের বাসায় ফিরে আসবে। এদিকে ফ্যাং জিনকে বলে সে তার বয়ফ্রেন্ড মানে জুকে আবারও ফেরত চায়। জিন যেন লিনকে নিয়ে খুশি থাকে। জিন এবার ফ্যাংকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি জুকে কেন ফেরত চাও? ফ্যাংয়ের কাছে তো এর কোনো উত্তরই ছিল না। ফ্যাং বলে, আমি এত কিছু জানি না, আমি শুধু জানি জু আমার বয়ফ্রেন্ড ছাড়া আর কারোর বয়ফ্রেন্ড হতে পারবে না। এই বলে সে রুমের দরজা খুললে দেখতে পায় বাইরে জু আর লিন দাঁড়িয়ে আছে। আসলে তারা এতক্ষণ ধরে তাদের সব কথাই শুনছিল। তারপর জিন বলে ওঠে, ফ্যাং ফাইনালি তুমি স্বীকার করলে যে বয়ফ্রেন্ড হিসেবে তুমি একমাত্র জুকেই চাও। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সেদিন জিন জুয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে সে ফ্যাংকে ভালোবাসে কিনা। জু বলেছিল সে ফ্যাংকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে জানতে চেয়েছিল ফ্যাংও তাকে ভালোবাসে কিনা। আর তাই তো জিন প্ল্যান করে জুকে নিজের বয়ফ্রেন্ড সাজিয়েছিল, যাতে ফ্যাং তাদেরকে একসাথে দেখে জেলাস ফিল করে আর সত্যি কথাটা স্বীকার করে নেয় যে সে আসলে জুকে অনেক পছন্দ করে। তাদের প্ল্যান সম্পর্কে লিন আগে থেকেই জানতো। এবার ফাইনালি ফ্যাং আর জু দুজনই কনফার্ম হয়ে যায় যে তারা একে অপরকে কতটা পছন্দ করে। এই সময় ফ্যাং এর বাবা মা বাড়ি ফিরে আসে, এই জন্য জিন আর লিন গিয়ে লুকিয়ে পড়ে। তারপর ফ্যাং এর মা একটা সময় তাদেরকে খুঁজে পেয়ে যায়। সে সাথে তিনি এটাও জেনে যায় যে জু আসলে ফ্যাং এর ভাড়া করা বয়ফ্রেন্ড। কথাটা জানতে পেরে ফ্যাং এর মা ফ্যাং এর উপর প্রচন্ড রেগে যায়, সে সাথে বাকিদের উপরও, কেননা তারাও আগে থেকেই সবকিছু জানতো, কিন্তু কেউ কিছু ওনাকে জানায়নি। তারপর ফ্যাং এর মা জিং আর লিনের বিষয়েও জেনে যায় যে লিনও আসল বয়ফ্রেন্ড না, বরং ভাড়া করা বয়ফ্রেন্ড। ফ্যাং এর মা জিনকে বলে, আমি তোমার বাবা মাকে ফোন করে আসতে বলে দিয়েছি, আগামীকাল তারা এসে তোমাকে নিয়ে যাবে। আর তিনি লিনকে কোনো একটা হোটেলে থাকার ব্যবস্থা করে দিবে বলেও জানিয়ে দেয়। এখানে ফ্যাং এর মা একে একে সবার সাথে কথা বলা শেষে সবার লাস্টে ফ্যাং এর সাথে কথা বলে। ফ্যাং তার মাকে সরি বলে সে যা করেছে তার জন্য। ফ্যাং এর মা বলে, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, তা তো তুমি আমাদের জানালেই পারতে, আমরা তো আর তোমাকে বাসা থেকে বের করে দিতাম না, শুধু শুধু কেন এত নাটক করতে গেলে? ফ্যাং এর মা জুকে বলে, তুমি আর লিন আগামীকাল এখান থেকে চলে যাবে। আর ফ্যাংকে বলে, আমি তোমার সাথে অন্য কোনো ছেলের ডেটের ব্যবস্থা করছি, তুমি যদি ব্লাইন্ড ডেটে না যাও তাহলে আমি তোমার পা একদম ভেঙে দিব। যাই হোক, এবার রুমে এসে ফ্যাং এর বাবা ফ্যাং এর মায়ের সাথে এসব নিয়ে কথা বলতে থাকে। তখন ফ্যাং এর মা বলে, আমি যখন জানতে পারি ফ্যাং আর জু সত্যিকারের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয়, তখন বিষয়টা আমাকে খুব রাগিয়ে দিয়েছিল, কিন্তু আমি জুয়ের চোখে ফ্যাং এর জন্য ভালোবাসা দেখেছি, তাই আমি চাই এখন যেন তারা সত্যিকারের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যায়। ফ্যাং এর বাবা বলে, তাহলে এই জন্যই কি তুমি সবার সামনে বললে যে তুমি ফ্যাং এর জন্য অন্য আরেকটি ছেলেকে ঠিক করেছো? ফ্যাং এর মা বলে,
তুমি একদম ঠিক ধরেছ। তুমি দেখলে না ফ্যাং অন্য কোনো ছেলের সাথে ডেটে যাবে, এই কথাটা শুনে জুয়ের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এদিকে দেখা যায় ফ্যাং এর মনটা তো ভীষণ খারাপ ছিল, কারণ যদিও প্রথমে তাদের ফ্যাক রিলেশন ছিল, কিন্তু পরে তো ফ্যাং জুকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এখন তার বাবা মা জুকে আর মেনে নিতে চাইছে না। এদিকে সন্ধ্যাবেলা দেখা যায় লিন জিকে প্রপোজাল করে দেয়। লিন বলে এখন থেকে সে জবটা ছেড়ে দিবে, সে আর কখনোই কারো ভাড়া করা বয়ফ্রেন্ড হবে না, সে শুধুমাত্র জিনের হয়েই থাকতে চায়। জিনও তখন লিনকে অ্যাকসেপ্ট করে নেয়, কারণ তারাও দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিল, আর এখন থেকে তারা কাপল হয়ে যায়। অন্যদিকে রাতে জিন তার জিনিসপত্র প্যাকিং করতে করতে জুকে বলে সে আজ জিনকে প্রপোজাল করেছে, আর তারা এখন কাপল হয়ে গিয়েছে, তাই জিন এখন থেকে তার সাথেই থাকবে। লিন জুকে আরো বলে সেও যেন খুব তাড়াতাড়ি ফ্যাংকে প্রপোজাল করে দেয়। ওর কথা শুনে জু আসে ফ্যাংয়ের সাথে কথা বলতে, কিন্তু জু ফ্যাংয়ের কাছে এসে নিজের মনের কথাগুলো বলতে পারে না। জু তাকে শুধুমাত্র বিদায় জানিয়ে এখান থেকে চলে যায়। এবার পরের দিন দেখা যায় জিন আর লিন ফ্যাংদের বাসা থেকে চলে যায়। জুও রেডি হয়ে গিয়েছিল এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু তার গাড়ি আসতে একটু লেট হয়। সে ফ্যাংদের বাসায় বসে ওয়েট করছিল, তখনই আবার ফ্যাং বের হয় ডেটে যাওয়ার জন্য। ফ্যাং এর মা ইচ্ছে করেই ফ্যাং এর ডেট আজকে ঠিক করেছিল। এখানে ফ্যাং আর জু একে অপরের দিকে তাকায়, কিন্তু কেউ কোনো কথা বলে না। ফ্যাং চলে গেলে ফ্যাং এর মা ওয়েট করতে থাকে যে কখন জু ফ্যাং এর পিছু পিছু যাবে। জুকে এখনো না যেতে দেখে ফ্যাং এর মা জোরে জোরে বলতে থাকে যে সে কোন রেস্টুরেন্টে ডেটে যাচ্ছে। আর ফাইনালি জু ঠিক করে সে ফ্যাংকে আটকাবে। এখন যদি সে ফ্যাংকে না আটকায় তাহলে আর সে ফ্যাংকে এই জীবনে কখনই নিজের করতে পারবে না। জুকে যেতে দেখে ফ্যাং এর বাবা মাও অনেক খুশি হয়ে যায়, কারণ তারা তো চাইছিল যে তারা এক হয়ে যাক, আর এখন তারা দুজনে বেরিয়ে পড়ে জু কি করে সেটা দেখার জন্য। এবার দেখা যায় ফ্যাং যে ছেলেটির সাথে ডেটে এসেছিল সেই ছেলেটি ছিল একজন ডক্টর। সে ফ্যাং এর কি পছন্দ না পছন্দ এসব নিয়ে কথাবার্তা বলতে থাকে। এই সময় জু সেখানে চলে আসে আর ফ্যাংকে উঠিয়ে বাইরে নিয়ে আসে। এখানে সে ফ্যাংকে বলে দেয় যে সে ফ্যাংকে কতটা ভালোবাসে, সে ফ্যাং এর জন্য সবকিছু করতে পারবে। এখন থেকে সে তার জবটিও ছেড়ে দিবে, সে একমাত্র ফ্যাং এর বয়ফ্রেন্ড হয়ে আজীবন থাকতে চায়। তার মুখে এই কথাগুলো শোনার জন্য ফ্যাং অনেকদিন ধরেই ওয়েট করছিল, আর এখন ফাইনালি ফ্যাক বয়ফ্রেন্ডের কাছে সত্যিকারের কথা শুনে আমাদের ফ্যাং তো খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। তারপর দেখা যায় জু ফ্যাং এর বাবা মাকেও মানিয়ে নিয়েছিল, যদিও তারা আগে থেকেই জুকে পছন্দ করত। এখানে জু ফ্যাং এর বাবা মাকে কথা দেয় যে সারা জীবন সে ফ্যাং এর পাশে থাকবে, তাকে কখনই ছেড়ে যাবে না। তারপর একদিন দেখা যায় জু ফ্যাংকে বিয়ের জন্য প্রপোজাল করে, আর ফ্যাংও জুয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়, আর এখন থেকে তারাও কাপল। আর তাদের এই সুন্দর মোমেন্টের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।